স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। অর্থনীতির কঠিন হিসাব সহজ গল্পে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন, এবং এই আয়োজন জুড়ে আমরা বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন অর্থনীতিবিদের জীবনের গল্পটা আমরা জেনে নিই। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মূলত একজন মুক্তিযোদ্ধা। এখন বিজয়ের মাস চলছে, আমরা একজন মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর গল্প শুনবো, জানবো তার জীবনের গল্প, এবং তার গল্প থেকে আমরা অনুপ্রেরণা নিব, এমন প্রত্যাশা আসলে এই অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি। আজ আমাদের সাথে আছেন বারভিরা সভাপতি এবং ব্যবসায়ী আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমরা যতটুকু জানি আসলে বেশ কয়েকজন ব্যবসায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে আপনি সিনিয়র ব্যবসায়ীদের মধ্যে আপনি অন্যতম। একটু আপনার এই যে ওই সময়কার গল্প, যেই দেশপ্রেমকে মাথায় নিয়ে আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছেন, সেই গল্পটা থেকে আমরা আসলে প্রথমে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চাই। তখনকার গল্পটা একটু শুনি আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রারম্ভে আমি খুব শ্রদ্ধাভরে, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশমাতৃকার মুক্তির জন্য, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেসব লাখো শহীদ প্রাণ দিয়েছেন। আমাদের বিশেষ করে প্রথম যখন আমি জয়েন করি তখন জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে যে আপনার করেছিলেন, বিদ্রোহ করেছিলেন, সেই সময়টাই আমি চট্টগ্রামে ছিলাম। আমি চট্টগ্রামে চাকরি করতাম। আমরা সে সময় দারুণ ভবনের, আমার তখন বয়স 20 মতো হবে, তারুণ্যে আমি কিন্তু ভালো চাকরি করতাম একটা জার্মান কোম্পানিতে। কিন্তু চাকরির মায়া ত্যাগ করে আমি কিন্তু, আমাদের খুবই সাধারণ পরিবারের মানুষ, আমার রোজগারটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমি গিয়ে জয়েন করেছিলাম চট্টগ্রামে। যে এর উদ্দেশ্য হলো যে কেন জয়েন করছে জানি না, কিন্তু মনে হচ্ছিল যে আমাদের এখন এই সময়ে এই তরুণ হিসাবে আমার বেরিয়ে পড়া উচিত এবং জয়েন করা উচিত। তো আমরা দেখেছি যে প্রচণ্ড আগ্রহ, যে প্রচণ্ড এক তারুণ্যদীপ্ত একটা বিদ্রোহী কিংবা বিপ্লবী মনোচেতনা নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল 71 সালে, সেটা আমি দেখেছি। এবং বিশেষ করে তখনকার আমি খুব শ্রদ্ধাভরে স্মরণ করি, তখন সামরিক বাহিনীর যে অংশ বিদ্রোহ করেছিল, তারা ওই বিদ্রোহটা ওই সময় না করলে পর সম্ভবত আমাদের মুক্তিযুদ্ধ কোন দিকে যেত আমি ঠিক এটা বলতে পারবো না। তবে তারা জয়েন করার পরে সারা দেশের মানুষ কিন্তু একটা শক্তি ফিরে পায়, আস্থা পায়। এবং যখনই বলছে, চট্টগ্রাম থেকে বলেছে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যে বাংলাদেশ, আমি জিয়া বলছি এবং আমি বাংলাদেশ আজকে থেকে মুক্ত, তখনই কিন্তু মানুষ দিশাহীন অবস্থা থেকে একটা এক পথে একদিকে চলে গেল যে বাংলাদেশকে একটা যুদ্ধের মাধ্যমে মুক্ত করতে হবে, এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তো এইটা আমি দেখেছি। এবং ওই বয়সে আজকে যখন 2024 সালে এসে যে তরুণরা আবার প্রাণ দিল, তো আমার অবাক লাগে যে আমি দুটোই দেখলাম এবং আমি দুটোতে অংশগ্রহণ করেছি। এবারও আমি বেরিয়ে পড়েছিলাম। আমার তো অনেকে বলছে তোমার সাহস তো মন্দ না, তুমি ব্যবসা করো, তুমি শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছো। তেমন আমার মনে হচ্ছে যে ইতিহাসে আমি সামিল না হলে ইতিহাস তো থেমে থাকবে না। আমি আমার সন্তানদেরকে উৎসাহিত করছি যে তোমরাও সামিল, ঝাঁপিয়ে পড়ো, এটাই ইতিহাসের সময় এবং ইতিহাস এখন চায় এটা। তো তারা, আমার ছেলেরাও কিন্তু তাদের সন্তান ফেলে, আমার ওয়াইফের কাছে তাদের সন্তানদের রেখে তারাও বেরিয়ে পড়ছিল। এই যে ওই সময় যে আপনারা গিয়েছেন, একটা নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল। প্রথমত একটা স্বাধীন দেশ, আমাদের একটা বৈষম্য ছিল, পাকিস্তানের সাথে একটা বড় ধরনের বৈষম্যের শিকার আমরা তখনকার ছিলাম। এখনও সেই বৈষম্যের উপরই আসলে আমাদের এই লাস্ট গণঅভ্যুত্থানটা হলো। আপনাদের ওই সময়কার আপনাদের যে চোখে মুখে যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন কতটুকু হলো? এটা অত্যন্ত ট্র্যাজিক আমি বলবো। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে যে যে বিপ্লবী চেতনাগুলো মানুষকে উজ্জীবিত করেছে, আমার কাছে মনে হয় আমাদের শাসকেরা তার ভাষা দিতে পারে নাই। সেটাকে খণ্ড খণ্ডভাবে হয়তো অনেক কিছু অর্জন হয়েছে, বাট বৃহত্তরভাবে যে টোটাল জনগণকে উত্থিত করে একটা যে জীবন মানের ব্যাপক পরিবর্তন, তাদেরকে একটা কোয়ালিটি লাইফ দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, আবাসন, আর বৈষম্যহীন যে সমাজের ব্যাপারটা বললেন, সেটার জন্য কিন্তু সোশ্যাল জাস্টিস কিংবা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলো আমরা আলোচনায় শুনলাম। কিন্তু সেটাকে যে বাস্তবায়ন করার জন্য খুব খণ্ডিতভাবে, যেমন ধরেন স্বাধীনতার পরে যে সরকার আসলো, তারা, আমাদের তো মুক্তিযুদ্ধ ছিল একটা পাকিস্তান বিরোধী, কেন পাকিস্তানের ছায়াতলেই কিন্তু নির্বাচন হয়েছে 70 সালে। সে নির্বাচনে আমি প্রথম ভোট দিয়েছি আমি।
তো মানুষের প্রথম ক্ষোভ ছিল যে আমি ভোট দিলাম কিন্তু ভোটের ফলাফল কেন বাস্তবায়ন হচ্ছে না। তো তখন যে একচ্ছত্রভাবে আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে মানুষ একচ্ছত্রভাবে ভোট দিয়েছে, সারা পাকিস্তানে আওয়ামী লীগ কিন্তু মেজরিটি হলো। এখন দেখেন একটা মুক্তিযুদ্ধে একটা গরিব, তখন কিন্তু ইস্ট পাকিস্তানের জনগণ কিন্তু খুব হাম্বল জীবনযাপন করে, খুবই গরিব অবস্থা আমাদের। তার মধ্যে কিন্তু মানুষ ব্যাপকভাবে মানে রাজনৈতিকভাবে সচেতন ছিল, তারা ভোট দিয়েছে। এবং পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তানি জনতা যে কল্পনা করেছিল যে আওয়ামী লীগ কয়টা ভোট পেতে পারে, কয়টা সিট পেতে পারে, তাদের সব মিথ্যা প্রমাণ করে কিন্তু মেজরিটি হলো। সে মেজরিটির মধ্যে মানুষের যে প্রত্যাশা ছিল, এত ভয়ঙ্কর রক্তপাতের পরে একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হলো, সেখানে ভারত টোটালি এখানে মুক্তিযুদ্ধে জয়েন করেছে। ভারতের নিজস্ব গোল ছিল পাকিস্তানকে পরাজিত করা, পাকিস্তানের শক্তিকে ভেঙে দেওয়া। ভারত আমাদেরকে সমর্থন করেছে, আমরা কৃতজ্ঞ। জনগণ কোটিখানিক মানুষ ভারতকে আশ্রয় নিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত করেছিল বিভিন্ন রকমের এই হস্তক্ষেপগুলো। যদি বাংলাদেশ ভিয়েতনামের মতো একটা বিপ্লবী বাহিনী কিংবা বিপ্লবী সরকার কিংবা বিপ্লবী পার্টির আন্ডারে মুক্তিযুদ্ধটা হতো, তাহলে সম্ভবত আজকে আমাদেরকে এই বেদনাকর 50 বছরেও আমরা এই জায়গায় পৌঁছতে পারিনি, সেটা হতো না। কারণ সেখানে মূল দরকার ছিল বিপ্লবী চেতনা, বিপ্লবী প্রোগ্রামস এবং তার বাস্তবায়নের জন্য একটা বিপ্লবী পার্টি। আনফর্চুনেটলি আওয়ামী লীগ কখনো বিপ্লবী পার্টি ছিল না, তারা দাবিও করে নাই। কিন্তু তারা যে স্বাধীনতার পরে বিশেষ করে যে বিভ্রান্তকর অবস্থা হলো, সেখানে অনেক ভাগ হয়ে গেল। একটা হলো আপনার বিএলএফ লিবারেশন ফোর্সেস, আরেকটা হলো আপনার হলো ফ্রিডম ফাইট এফএফ, এবং এইভাবে ভাগ হয়ে একটা মারাত্মক রকমের ধূসর অবস্থা কিন্তু তখন ছিল। এবং নিজেদের ভেতরে আবার ভারতের যে মুজিব বাহিনী যেটা করা হলো, তারা কিন্তু আবার দেখা গেল যে যারা এফএফ তাদের বিরুদ্ধে লড়াই করলো, তাদেরকে অনেকে হত্যা করা হলো। এবং সেই ধারাবাহিকতা স্বাধীনতার পরে যখন 73 সালে নির্বাচন হলো, নির্বাচন পরে কিংবা তার আগেই জাসদ তৈরি হলো, গণবাহিনী হলো, হাজার হাজার ছেলেদেরকে, তরুণদেরকে কিন্তু হত্যা করা হয়েছে রক্ষী বাহিনীর মাধ্যমে, যেটা খুবই মর্মান্তিক। আমি বলবো স্বাধীন দেশে কল্পনা করা যায় না। নতজান নীতিতে আমরা, এবং এইটার মূল কারণই ছিল লক্ষ্যবিহীন যাত্রা। আমি বলবো যে এখানে ভারত তার যে পশ্চিমবঙ্গে যে নকশাল আন্দোলন চলতেছিল, তখন তারা ওইখানে কিন্তু অনেক নকশালের নামে চারু মজুমদারের গ্রুপকে তারা নিধন করেছে। ইন্দিরা গান্ধী হাজার হাজার তরুণদেরকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রভাবে এখানে যেন আবার নকশাল না হয় কিংবা বামপন্থী কিংবা কমিউনিজম না হয়, ভারত বিরোধী কিছু না হয়, সেই জন্য তারা এখানেও কিন্তু চেষ্টা করেছে একইভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে। আমি বলবো সেখানে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু স্বাধীন চেতা মানুষ ছিলেন সবসময়। তিনি ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তিনি ইসলামিক সম্মেলনে লাহোরে জয়েন করেছেন। সেটা ভারতের জন্য খুব প্রচণ্ড রকমের বিশ্বদৃষ্টিতে তারা দেখেছে। কিন্তু তারপরে তিনি কিন্তু গিয়েছেন এবং বাংলাদেশকে আলাদাভাবে একটা ইসলামিক মুসলিম প্রধান দেশ হিসেবে উনি চেষ্টা করেছিলেন। বাট এইটা বোধহয় আমার মনে হয় ভারত কোনোভাবে ভালোভাবে নেয়নি, যার জন্য তিনি এবং তার অধীন অনেক আপনার যুবলীগ কিংবা আওয়ামী লীগের ভিতরে একটা গ্রুপ ওনাকে কিন্তু চেষ্টা করেছে কমিউনিজমের দিকে নিতে। মুজিববাদ নামে নতুন তারা চিন্তা করেছে, নতুন ধারণা কিংবা নতুন একটা তন্ত্র আনতে। আসলে শেখ সাহেব কিন্তু সবসময় ডানপন্থী মানুষ ছিলেন, কিংবা আমি বলবো মধ্যপন্থী মানুষ ছিলেন। উনি কখনো ওনার বক্তৃতা সমাজতান্ত্রিক কখনো বক্তৃতা কেউ শুনেছি কিনা আমি জানি না, কিংবা আমি ওনার বক্তৃতার মধ্যে ওরকম কোনো সমাজ বদলের ওইসব ব্যাপারগুলো ওইভাবে বিশেষ করে বামপন্থীরা যে বলে এরকমটা কখনো ছিল না। কিন্তু শেখ মনি এবং অন্যরা মিলে ওনাকে ফিদেল কাস্টোর ধরনের ইয়েতে নিয়ে গেল। অথচ সেই সময় কিন্তু 73 সালেই এক জাহাজ জাপানি, তার মধ্যে মিৎসুবিশি, মারুবনি, টয়োটা, সুমিটোমোর প্রধানরা ছিলেন, যারা এসেছিলেন শেখ সাহেবকে বলতে যে আপনি আমাদেরকে জায়গা করে দেন, আমরা বাংলাদেশের শিল্পায়নের জন্য নতুন ধারণা দেব। এবং যেটা পরে চীনে করা হলো, আরও পরে চীনের শানজেন যেটা করা হলো, শানজেন কিন্তু আসলে ধান ক্ষেত ছিল। আমি নিজে দেখেছি বিরান মানে ধান ক্ষেতের ভূমি। আজকে শানজেন পৃথিবীর অন্যতম বৃহত্তম মহানগর কিংবা মেট্রোপলিটন চীনের। তো সেই তার আগে কিন্তু শেখ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং শেখ সাহেব চট্টগ্রাম এয়ারপোর্টের উল্টা দিকে যেটা আজকের কোরিয়ান এপিজেড, এই জায়গাটা 2500 একর 7500 বিঘা জমি
অধিগ্রহণ করে প্রথম শুরু করেন জাপানের অনুদানে, জাইকার অনুদানে ইকোনমিক জোন করা হবে, যেটা পরে চীন করে কিন্তু আগে গেল, আমরা কিন্তু ফেল করলাম, মিস করলাম। সেটা আবার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পরে সেখানে জিয়াউর রহমান সাহেব কিন্তু ইপিজেড করলেন, এক্সপোর্ট প্রসেসিং জোনস করে কিন্তু উনি একটা বিরাট সফলতা আনলেন, এবং তিনি আবার চিটাগাংয়ের ওই ইকোনমিক জোনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। বাট তারপর মৃত্যুর পরে দেখা গেল একটা একেবারে ধূসরতার সহিত কিছু লোক এটাকে, যেটা জাপানি সরকার জাপানি জনগণের অর্থে বাংলাদেশের জনগণ উন্নয়নের জন্য করে দিচ্ছিল, সেটাকে ওই পর্যায়ে তারা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিল 99 ইয়ার্সের লিজ। এবং বাংলাদেশের, আমি বলবো এটা সোভারেন্টি কম্প্রোমাইজ করে করা হয়েছে। একটা বিদেশিকে আপনি 99 ইয়ার্সের লিজ দিতে পারেন না, এটা দিয়ে দেওয়া। এবং পরবর্তীতে এসে কিন্তু শেখ হাসিনা সরকার চেষ্টা করছিল হাজার খানিক একর জমি ফেরত নিতে পারে নাই, এবং এখন ইউনূস সরকার সাহেব তাকে সেটা আগে যেটা আটকে ছিল আপনার যে ইয়েটা যাকে বলে মিউটেশন, সেটা দিয়ে হ্যাঁ কোরিয়ান ইপিজেড। তো আমি কেন বললাম যে এটা কিন্তু জাপানিজরা জায়গা আমাদেরকে জাপানিজ গভর্নমেন্ট কিংবা জাপানি জনগণের পক্ষ থেকে বিনা পয়সা করে দিচ্ছিল, মানে আমাদের মতো দেশে সিদ্ধান্তে অনেক ভুল ছিল আর কি, মারাত্মক মারাত্মক ভুল। শুধু না, আমি বলবো অনেকগুলো ক্ষেত্রে অপরাধ, দিস ওয়াজ ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং অনেক চুক্তি, অনেক রকমের পলিসি, এই ভূমি বিন্যাস, ভূমি শাসনে, ভূমি লিজ দেওয়া, এগুলা কিন্তু আমি আজকে বলতে পারি জীবনের এই পর্যায়ে এসে যে আমরা অনেক ভালো করতে পারতাম, শুধুমাত্র রাজনৈতিক দর্শনের অভাব এবং সুশাসনের অভাব আমার মনে হয় বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে পথে বাধা সৃষ্টি করেছে। এখন কি বাধা অতিক্রম করার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আমি মনে করি যে আজকে আমার এই বয়সে, পরিণত বয়সে, আজকে আমার বয়স এখন 74, আমি যা দেখেছি যে আমাদের পরে ভিয়েতনামের যুদ্ধ শেষ হয়েছে। সে ভিয়েতনাম শুধুমাত্র রাজনৈতিক দর্শন ছিল বলে, এবং একটা বিপ্লবী পার্টি, কমিউনিস্ট পার্টি সেখানে ছিল বলে তারা কিন্তু তাদের মানুষ, হাজারে হাজারে মানুষ, বলা হতো বোট পিপল, তারা বড় বড় নৌকায় করে মেক্সিকো সাগরে, অস্ট্রেলিয়ার সাগরে তাদেরকে পাওয়া যেত। তারা আমেরিকাতে পালিয়েছে, কানাডায় পালিয়েছে, অস্ট্রেলিয়াতে পালিয়েছে, মালয়েশিয়াতে গিয়ে সেটেল হয়েছে, ভিয়েতনামে কোনো কাজ নাই। সেই ভিয়েতনামী সরকার আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আপনার শামস কিবরিয়া সাহেব, যখন তিনি ব্যাংককের এসক্যাপে ছিলেন, তারই নেতৃত্বে ভিয়েতনামের বাজার অর্থনীতির পলিসিটা হয়। সেখানে মালয়েশিয়ান, জাপানিজ, মানে আপনার ইউএনডিপির অর্থায়নে, ইনফ্যাক্ট এসক্যাপের অর্থায়নে কিন্তু ইকোনমিস্টরা বাজার অর্থনীতির মডেলটা দিয়েছিল ভিয়েতনামকে। সেই মডেল ধরে দেখেন আজকে ভিয়েতনাম কথা চলে গেছে। আমরা এরকম কোনো মডেল নিতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, যেমন জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, চমৎকারভাবে শুরু করেছিলেন। আমি বলবো তার ব্যক্তিগত সততা, তার নিষ্ঠা, তার ইন্টিগ্রিটি এবং তার জনগণকে মোবিলাইজ করা, খাল কাটার মতো উদ্যোগ নিয়ে, এবং একেবারে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে ফিরিয়ে আনা, এবং এতগুলো যে ইপিজেডগুলো করা, তারপরে হলো পুলিশের মধ্যে মেট্রোপলিটন পুলিশ চালু করা, ঢাকায় তখন লেন সিস্টেম হলো প্রথম, একটা নতুন করে দাঁড়াচ্ছিল। তখন সেটা আমাদের যারা শত্রু, যারা আমাদের এখানে জাতীয়তাবাদী শক্তির উত্থান দেখতে চায় না, তারা তাকে হত্যা করেছে আমাদেরই ভিতর থেকে এজেন্ট দিয়ে। এবং আমি মনে করি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও কিন্তু জাতীয়তাবাদী বিরোধীরা ছিল। যখনই আমরা উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে আগানোর চেষ্টা করেছি, তখনই কোনো না কোনোভাবে এইটাকে আমাদের এখানকার অভ্যন্তরীণ যে তাদের এজেন্ট আছে, যাকে বলে 16তম বাহিনী নাকি বলা হয়, তাদের দিয়ে কিন্তু বাংলাদেশকে নষ্ট করা হয়েছে। কিন্তু বাংলাদেশ তারপরেও কেন বারে বারে, যেমন এবারও যে ভয়ঙ্করভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কি ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে ব্যাংকগুলো লুট হয়েছে। কেন আমরা আজকে আমাদের টাকার মূল্য এত কম, কেন ভারতের তুলনায় এখানে ভারতে 1 কেজি চিনির দাম 40 টাকা, 140 টাকা কেন হবে? এর কারণ হচ্ছে কিন্তু এই লুণ্ঠন। আপনি লুণ্ঠনের কথা বলছিলেন, আমরাও এইটার আসলে সমাধান কি সেই ব্যাপারটি জানতে চাই আপনার কাছে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের সাথে থাকুন। দর্শক, চলছে দেশ বাণিজ্য, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আরো একবার স্বাগত দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছে রিয়াজ সেজান। আমরা আলোচনা করছিলাম একজন মুক্তিযুদ্ধ ব্যবসায়ীর সাথে, তার জীবনের গল্প, পাশাপাশি কেন বাংলাদেশ অর্থনীতিতে পিছিয়ে গেল সে গল্প আমাদের সাথে করছিলেন। আমাদের সাথে আছেন বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক। জি, জনাব আব্দুল হক, আবার স্বাগত জানাচ্ছি। আপনি দেশের গল্প বলছিলেন, একটু আপনার গল্প শুনতে চাই। মানে আপনি কবে থেকে ব্যবসা শুরু করেছেন, কিভাবে গাড়ি ব্যবসার সাথে জড়িয়ে পড়লেন, তাছাড়া আপনি অন্য কোনো ব্যবসা করেছেন কিনা একটু শুনি। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি গাড়ির ব্যবসা আসাটা আমার ছিল একটা এরকম যে আমি চাকরি করতাম, এটা জার্মান কোম্পানি, চট্টগ্রামে ওষুধ কোম্পানি ছিল। তো সেখানে স্বাধীনতার পর পর এখানে অনেক ওই যে শ্রমিক সংগঠন গড়ে উঠলো, তাদের সাথে তাদের যে শ্রমিক সংগঠনের যে নেতা, তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব হতে আমাকে চাকরিচ্যুত করা হয়। তো যেহেতু আমি মুক্তিযুদ্ধ করেছি, তখন ওই চট্টগ্রামের যে মেয়র মহিউদ্দিন ছিলেন, তারা বললো যে হ্যাঁ, সে আমাদের সহকর্মী, তার চাকরি কেন গেল। তারা জোর করে ধরে আবার আমাদের চাকরি এতে ঢুকানোর চেষ্টা করলো। আমি গোধরে বসলাম যে না, আমি যদি রিক্সাও চালাতে হয় আমি চাকরি করব। কারণ এখানে এই শ্রমিক নেতারা যে দুর্নীতিতে জড়িত হয়েছে, আমি প্রচণ্ড প্রতিবাদী ছিলাম। একা প্রতিবাদ করতে কিছু হয় না, তারপরেও বয়স কম ছিল, সব কিছুতে প্রতিবাদ করতাম। আমি চাকরিতে গেলাম না। ওরা বললো যে হ্যাঁ, এত ভালো চাকরি তুমি, আমরা করে দিচ্ছি, তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, আমরা তো ইয়েতে আছি, নেতৃত্বে আছি। কিন্তু আমি জয়েন করিনি। আমি না স্ট্রাগল করলাম, এবং আমি তখন ওই ছোটো করে অল্প সামান্য পুঁজি দিয়ে 15-16 হাজার টাকার মতো পুঁজি দিয়ে একটা সাপ্লাই ব্যবসা শুরু করি। সাপ্লাইটি কোথায়? গান্ধারা ইন্ডাস্ট্রি ছিল তখন, যেটা প্রগতি ইন্ডাস্ট্রি স্বাধীনতার পরে নতুন করে সরকার অধিগ্রহণ করলো। সেখানে যারা ছিলেন ম্যানেজমেন্টে, তারা আমার খুব পরিচিত ছিল। তা বলছে ঠিক আছে, তুমি আমাদের এখানে কিছু সাপ্লাই টাপ্লাই করে শুরু করলাম। তারা আমাকে মাঝে মধ্যে 2টা গাড়ি দিত। গাড়ি তখন খুব সংকট, বিশেষ করে ট্রাক, বাস ওরা অ্যাসেম্বলিং করত। এর মধ্যে আমাকে একবার একটা গাড়ি দিল, যে গাড়িটা আমি বিক্রি করলাম স্কয়ার ফার্মাসিউটিক্যালের শ্যামসন চৌধুরী সাহেবের কাছে। তখনকার দিনে আমার পুঁজি নাই, গাড়িটা আনতে গেলে আমি টাকা পাবো কোথায়? আমি ঢাকা এসে ওনার অফিসে গিয়ে বললাম যে আমার কাছে এরকম গাড়ি আছে, আপনি কিনবেন। তো তিনি কেন জানি আমার খুব পছন্দ করলেন, বলে যে গাড়ি তোমার কোথায়? আমি যে গাড়িটা চট্টগ্রামে প্রগতির এখানে আছে, তা আপনি যদি টাকা দেন আমি গাড়িটা নিয়ে দিতে পারি। তো বলে ঠিক আছে। তো তিনি আমাকে পেয়ারা করে দিলেন। আমার সাথে কিন্তু চেনা পরিচয় ছিলেন, উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন, মোহাম্মদপুরের বাসায়। ওনার ছেলেদের সাথে পরিচয় করে দিলেন যে ছেলের কাছে গাড়ি আছে, আমি এটা কিনবো। আমি চট্টগ্রাম থেকে গাড়ি বিক্রি করে 50,000 টাকা তখনকে দিনে লাভ করেছিলাম। তো 50,000 টাকা ইজ এ লট অফ মানি তখন, তা আমি ওটা দিয়ে শুরু করলাম। এইভাবে গাড়িতে আমি আপনার তখন গাড়ি আমদানি করা যেত না। গাড়ি আমদানির শুরুটা হয়েছে আরও অনেক পরে। এটা আমি বলছি 75-76 সালের কথা। কিন্তু 77 সালের দিকে সরকার ইউজড গাড়ি আমদানির সুযোগ করলো। আমি তখন আর কি, সরকার যখন গাড়ি কিছু কেনা শুরু করে, আমি নামানোর সাথে জয়েন্টলি নতুন গাড়ি আমদানি করতাম। প্রথমে এই 2টা একটা করে 3টা-4টা করে আমদানি শুরু করি। তারপরে সরকার টেন্ডারের মাধ্যমে গাড়ি কেনে। এরপরে 80-র দশকে এসে যখন প্রাইভেট সেক্টর আসলো, ওই সরকার কিছু ব্যাংক ট্যাঙ্ক দিল, তখন প্রাইভেট সেক্টর, আর কিন্তু প্রাইভেট সেক্টর বলতে অলমোস্ট কিছু ছিল না, খুবই দারিদ্র অবস্থা। তো তখন আমরা জাপান থেকে ইউজড গাড়ি আনা শুরু করলাম, রিকন্ডিশন গাড়ি না, রিকন্ডিশন মানে ওখানে টায়ার টিয়ার চেঞ্জ করে সস্তা দামে $1,000, $1,200, $1,300 এরকম দামের গাড়ি আমরা আনা শুরু করলাম। এবং সেইভাবে ওই যে শুরু করলাম, তারপরে এসে পরের দিকে সে অনুভব করলাম, এবং কাস্টমস এনবিআরের লোকেরাই বলল যে ট্যাক্স টুক্স নিয়ে অনেক সমস্যা আছে, এগুলো সমাধান করতে হলে আপনাদের একটা অ্যাসোসিয়েশন লাগবে। তো আমি সেটাও এসে 90-র দশকে এসে আমরা অ্যাসোসিয়েশন করলাম, কারণ অনেক সংকটে পতিত হচ্ছিলাম। বিভিন্ন সংকট, বন্দরের ভিতরে সমস্যা, অ্যাসেসমেন্টের সমস্যা, ঘুষ, তারপরে এগুলো করার জন্য অ্যাসোসিয়েশন করেছিলাম। তো অ্যাসোসিয়েশন করে একদম শূন্য থেকে এটা আজকে একটা বড় রকমের সেক্টর হিসেবে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের মানুষের জীবন পরিবর্তনে, বিশেষ করে মধ্যবিত্তের জীবন পরিবর্তনে, প্রাইভেট সেক্টর, এমনকি সরকারি কর্মকর্তাদের, তাদের জীবন এবং ব্যবসা বাণিজ্য, তারপরে ব্যক্তি মানুষের পরিবহনে আমরা আমি বলবো যে একটা ঐতিহাসিক অবদান রাখা গেছে। এবং এটা আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখলেই বুঝতে পারি যে মানুষ আসলে এটার সাথে আমি সম্পূর্ণভাবে জড়িত। বলতে পারেন যে আমার অনেক সব সরকারের সাথে আমি সম্পর্ক রেখেছি, শুধুমাত্র বেটার পলিসি জন্য। অনেক সময় যেমন বিএনপির সময় সাইফুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিল,
কিন্তু সেই সাইফুর রহমান সাহেবকে আমরা বুঝিয়ে তার কাছ থেকে আবার পলিসি আদায় করেছি, আবার ওপেন করেছে, এবং তিনি পরবর্তীতে আমাকে ভীষণ স্নেহ করতেন। আমি কৃতজ্ঞ তার কাছে, আমি প্রতিদিন তার জন্য দোয়া করি, কারণ তিনিও আমাদের অনেক ফেভার করেছেন এবং বুঝেছিলেন যে শুল্ক কর না কমালে মধ্যবিত্ত জীবনের মান ভালো হবে না। অনেক বেশি শুল্ক কর ছিল। তা আমি অনেক অফিসার সচিবরা যারা এই ব্যাপারে সাহায্য করেছে, অনেক কাস্টমসের কর্ম, তাদের কাছে অনেক ঋণী, যারা এই পলিসিগুলো সহায়ক করার জন্য, জনবান্ধব এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য কাজ করেছেন, যার জন্য বাংলাদেশে এরকম একটা বৈপ্লবিক একটা জীবনমানের কিন্তু আপনি পরিবর্তন এই হয়েছে। ব্যবসা করতে করতে আমরা দেখলাম যে জাপানের সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে এবং বিশ্বের অনেক দেশের সাথে, বিশেষ করে বাংলাদেশের প্রতিনিধি হিসাবেও তারা আপনাকে চেনে। এই এই সম্পর্কগুলো আপনাদের সাথে কিভাবে তৈরি এইটা অনেকটা বলতে পারেন যে আমি যখন ফেডারেশন চেম্বারে 90 দশকে 94 সালের দিকে প্রথম বোর্ডে যাই, তখন আমাকে সেখানে হঠাৎ করে আমাকে ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, খুবই বিচক্ষণ একজন প্রেসিডেন্ট ছিলেন, খুবই স্মার্ট, অত্যন্ত উচ্চশিক্ষিত, তিনি বলেন যে আমরা জাপানে যাব, আপনি একটা পেপার তৈরি করেন। আমি তো আমার বজ্রপাতের মতো হলো যে আমি পেপার তৈরি করবো, আমি তো জীবনেও পেপার তৈরি করি নাই। তখন আমি একজন অর্থনীতিবিদের কাছে গেলাম, তাকে বলতে যে 10,000 টাকা দেন, আমি এটা পেপার তৈরি করব। উনি দিলেন, কিন্তু আমার পছন্দ হলো না। আমার মনে হলো যে আমাদের বাস্তবতার সাথে পেপারের কোনো মিল নাই। তখন আমি নিজে বসে বুলেট শেপে চিন্তা করলাম যে আমাদের সংকটগুলো কী জাপানের সাথে। তো আমরা দেখলাম যে আমরা আসলে গরিব, আমরা কেবল সাহায্য নিচ্ছি, এই সাহায্য নিয়ে আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না যদি না আমরা নিজেদেরকে পরিবর্তন করি। তো আমি এই প্রস্তাব দিলাম জাপান সরকারের কাছে যে আমরা আপনাদের সাহায্য নিয়ে ভাজা মাছ খাচ্ছি, এই ভাজা মাছ খেয়ে কিন্তু কেউ কোনো দিন স্বাবলম্বী হতে পারবে না, আপনারা আমাদের ভাজা মাছ দিয়েন না। এই প্রকল্প বাদ দিয়ে আমাদের শিক্ষা, পরিবহন এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সাহায্য করেন, তাহলে আমরা আপনাদের সাথে, আপনাদেরও লাভ হবে, আপনাদের থেকে জিনিস আনবো, জিনিস বিক্রি করব, দুজনের উন্নতি হবে। আপনারা আমাদেরকে এই ভিক্ষুকের মতো সাহায্য না দিয়ে সহযোগিতা করেন, আমরা আপনাদের বন্ধু হিসেবে সহযোগিতা চাই। তো সারপ্রাইজিংলি জাপানের যারা ছিলেন, অর্থমন্ত্রীও ছিলেন সে মিটিংয়ে, তারা দারুণভাবে পছন্দ করলেন আইডিয়াটা। এবং মজার ব্যাপার হচ্ছে, জাপান সরকার এই মিটিংয়ের পরে তাদের পার্লামেন্টে নিয়ে গিয়ে আইন চেঞ্জ করলো যে আমরা এই রকমভাবে আর কোনো দেশকে সাহায্য করব না, বরং সেটা করবো কোথাও মানব উন্নয়ন। আমি নাম দিয়েছিলাম মানব উন্নয়নের সাহায্যটা করেন, দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো তারা নাম দিল, তারাও বললো যে আমরা সবচেয়ে বেশি সাহায্য করবো মানব উন্নয়নে, কম করবো আমার প্রকল্প ইত্যাকা। এখনও পর্যন্ত সেই পলিসিটা চলছে এবং ওই সময় তারা 1000 স্কলারশিপ দিল আমাদেরকে। তার মানে আপনি সেই তখন থেকেই যে ব্যবসায়িক যে নেতৃত্ব আপনি বলছিলেন, বিসিসিআই ইয়েতে ছিলেন, সেই নেতৃত্বের জায়গায় আপনি কাজ করছেন এবং এখনো করে যাচ্ছেন আমরা জানি। এই যে নেতৃত্ব, একটা ভালো নেতৃত্ব যেটা আমাদের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিবে, এই নেতৃত্ব আমরা কতটুকু তৈরি করতে পেরেছি বা এখন কি অবস্থায় আছে? অ্যাকচুয়ালি দেখেন, আমি যেটা ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেবকে পেয়েছি, চমৎকার, আমি বলবো চৌকস প্রেসিডেন্ট ছিলেন। আব্দুল্লাহ মিন্টু সাহেব অনেক ভালো, এফিশিয়েন্ট। যাদেরকে প্রেসিডেন্ট পেয়েছে তারা কিন্তু সবাই ভালো কাজ। আনিসুল হক প্রচণ্ড দুদণ্ড প্রতাপে তিনি কিন্তু পলিসির ব্যাপারে যেভাবে সরকারকে, আমি এরকমটা আর দেখি নাই, যে প্রচণ্ড সাহস করে তিনি এমনকি এনবিআর তৎকালীন চেয়ারম্যানকে বদলি করেছিলেন যে তিনি আমাদের ব্যবসায়ীদেরকে খড়গহস্ত হচ্ছেন সামরিক সময় 111 বলে না, 111-এর সময়। আমি যেভাবে দেখেন, প্রেসিডেন্ট না হয়েও একটা জাতীয় প্রতিষ্ঠান ফেডারেশন চেম্বার, তার একটা কমিটিতে থেকে জাপানের সাথে সম্পর্কের ক্ষেত্রে নীরবে কাজ করেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ আমি 30 বছর নীরবে কাজ করেছি। জাপান সরকার তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড অর্ডার অফ দি রাইজিং স্টার আমাকে দিয়েছে 2022 সালে। এর কারণ কি, যে জাপানের সাথে সম্পর্ক ছিল কেবল আমরা সাহায্য নেব, তারা সাহায্য দেবে, ইকোনমিক কোঅপারেশন এই কনসেপ্টটাই ছিল না। কিন্তু আমরা যখন ওদিকে নিয়ে গেলাম, জাপান যেহেতু তারা অনেক মেটিকুলাসলি স্ট্রাকচার্ড কান্ট্রি, তারা কি বক্তব্য দিচ্ছেন, কি করছেন, তারা প্রত্যেকটা জিনিসকে ফলো করে। তারা দেখলো এই ব্যাপারগুলো তাদের ইকোনমিকে সাহায্য করেছে। আজকে তারা এখানে কত $বিলিয়ন আমাদের মাতার বাড়ি থেকে মেট্রো রেলে তারা কিন্তু আমাদের এখানে বিনিয়োগ করেছে কিংবা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এটা কিন্তু ছিল না, ওই প্রকল্প হিসাবে করতেছিল। তো সাকসেসিভ গভর্নমেন্টগুলো, সব গভর্নমেন্টই কিন্তু জাপানের কাছ থেকে এই সহযোগিতা পেয়ে আসছে। কিন্তু যেটা আমরা ধরে রাখতে পারি নাই, সেটা হলো তারা চেয়েছিল আমরা যেন ব্যাপক সংস্কার করি এবং ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করি, যেখানে ব্যবসা হবে নির্বিঘ্ন, ব্যবসা হবে নিরেট,
ব্যবসায় কোনো ঝুট ঝামেলা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, বাধা থাকবে না, সেই জায়গাটায় আমরা আনফর্চুনেটলি আগাতে পারি নাই। আমাদের সরকার প্রশাসন যে ব্যবস্থাটা, সেটার ব্যাপক পরিবর্তন প্রয়োজন ছিল, যেটা ভিয়েতনাম করেছে। ভিয়েতনামে একক এজেন্সি আছে। আপনি যদি যান যে আমি ভিয়েতনামে বিনিয়োগ করব, আপনাকে একটা অফিস থেকে ভিয়েট্রেড কোট অ্যান্ড কোট নাম, এখান থেকে সব পাবেন। জাপানের জেট্টোর কাছে গেলে এক জায়গাতে সব পাবেন। মালয়েশিয়াতে ট্রেড কমিশনে গেলে এক জায়গাতে সব পাবেন। আচ্ছা, আমরা কিন্তু কমিউনিস্ট কান্ট্রি ছিলাম না, আমরা ঘোষিতভাবে একটা বাজার অর্থনীতির দেশ। আনফর্চুনেটলি আমরা ওই সংস্কারগুলো করতে পারিনি বলে বাংলাদেশের যে বড় রকমের সুযোগ ছিল, সেই সুযোগগুলো অনেকগুলো হারিয়েছি বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি যতটুকু জানি যে আপনি এবার বিসিসিআই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী এবং আপনি সেই ব্যাপারেও ভাবছেন। তো এই যে এফবিসিসিআই নির্বাচনে আসলে আপনি কেন এতদিন পরে, আপনার তো বয়স ৭৪ বলছেন, আরও আগেই আসার কথা ছিল, এতদিন পরে আপনি এসে কেন ভাবছেন যে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচন করবেন? দেখুন, আমি কিন্তু এখন থেকে আরও ২০ বছর আগে আমাকে প্রস্তাব করা হয়েছিল। বিশেষ করে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, উনি বলছিলেন যে ইউরান, আমাকে বলছে আপনি প্রেসিডেন্ট ইলেকশন করেন। কিন্তু আমি অনেক চিন্তা করেছি যে যে আর্থিক শক্তিটা দরকার সেটা আমার ছিল না, নিজে অর্থ খরচ করতে হয় অনেক কিছু, আমি সেই কারণে যাইনি। এবং আরও ভাবলাম যে আমার হয়তো আরেকটু সময় নেওয়া উচিত। কিন্তু এর মধ্যে যে পরিবর্তনগুলো হলো, এই ফেডারেশন চেম্বার, আমি দেখেছি যে আজকে আমি যতটুকু শিখেছি কিংবা দেশে বিদেশে যে পরিচিতটুকু পেয়েছি, আমি ফেডারেশন চেম্বারের কাছে কৃতজ্ঞ। আমার এই আনুগত্যের কারণেই কিন্তু আজকে আমি নির্বাচনটা করতে চাই, যেটা ক্রমশ নিচের দিকে কেন গেল। এর কারণ হচ্ছে পলিটিসাইজেশন। এটা যে রাজনৈতিকভাবে যখনই হস্তক্ষেপ শুরু হয়েছে, তখনই এখানে বসিয়ে দেওয়া হয়েছে শুধু প্রেসিডেন্ট নয়, এমনকি পরিচালক কে হবে সেটাও নির্ধারণ করেছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, যেটা মারাত্মক ক্ষতি করেছে এবং তার কোয়ালিটি ডাউন হয়ে গেছে। সেখানে যেটা মূল লক্ষ্য, মূল এজেন্ডাই হলো পলিসি অ্যাডভোকেসি, যে আপনি পলিসিটা কোন জায়গায় হবে, কীরকম হবে, কোথায় সমস্যা হচ্ছে, কি হলে ভালো হবে, এটা হলো আমাদের কাজ। তো সেটা আমরা দিতে পারি না, কারণ পলিটিক্যাল লোকেরা এগুলো জানেন। আপনি নির্বাচিত হলে তাহলে আপনি কি পরিবর্তন করবেন? আমি কেন নির্বাচিত হতে আগ্রহ প্রকাশ করলাম, আমার কাছে মনে হচ্ছে এটাকে বলা হয় প্যারাস্টাটল। এটা কিন্তু একটা জাতীয় প্রতিষ্ঠান। আনফর্চুনেটলি আমরা ওইভাবে এটার মানটাকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত করেছি বলে সরকার, এই যে এমন বর্তমান সরকার কিন্তু ফেডারেশন চেম্বারের কাছ থেকে কোনো পরামর্শ পায়নি কিংবা নেয়নি, কিংবা আমরা ব্যর্থ হয়েছি। এটা মারাত্মক একটা ক্ষতি হয়েছে কিন্তু দেশের। এখন মনে করেন যে আমাদের অভিজ্ঞতা, আমাদের প্রত্যাশা, যেটা খুব সস্তায় সরকার পেতে পারত, সেটা আমাদের প্রশাসন পায়নি। সরকার তো ব্যবসায়ীদের সেই মূল্যায়নও করেনি। আমাদের দোষ, আমি মনে করি উই আর রেসপন্সিবল, এই দায়িত্ব আমাদেরও। বরং বর্তমান সরকার যেটা করতে পারতেন, যে ফেডারেশন চেম্বার ছাড়া আরও চেম্বার ছিল, তাদেরকে ডেকে করতে হবে, সেটা করেন নাই। সরকার অনেকটা এনজিও টাইপের চিন্তা করেছে, সোশ্যাল বিজনেসের কনসেপ্টে আছে, প্রাইভেট সেক্টর বিনিয়োগ এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কনসেপ্ট কিন্তু আমি মনে করি যে সরকারের চিন্তার মধ্যে ছিল না। তারা বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছে, ভালো, আমরা সমর্থন করি। আমি যেটা আপনাকে বলবো এই জায়গায়, যে আমার এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করেছি যে এই প্রতিষ্ঠান ফেডারেল চেম্বার কিংবা জাতীয় চেম্বার কি বিসিসিআই যে ধরনের অবদান রাখতে পারে দেশের সমস্ত পলিসির ক্ষেত্রে, সেটা অন্য কোনোভাবে সম্ভব নয়। এটা 10টা এমপি 50টা এমপিও সেটা পারবে না। কারণ এখান থেকে আপনি প্রতিটা পলিসির ক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভেন করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, আপনি প্রোঅ্যাক্টিভলি ওইখানে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। আপনি পুরো দেশের ব্যবসায় 4 কোটি ব্যবসায়ীর পক্ষ থেকে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। ফলে নিকট অতীতে গত সরকারের সময় যে অলিগার্ক কিংবা রাজনৈতিক তলবিবাহক কিংবা যে দানব গোষ্ঠী তৈরি হয়েছিল, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে বলবো, আগামী দিনের রাজনীতিকে একটা জাতীয় দর্শন দিতে হবে, যে জাতীয় পুঁজির দর্শনটা কী হবে। এরা কি এরকম অর্থ পাচার করে বাইরে নিয়ে যাবে 14 গোষ্ঠীর জন্য? তারা কি এরকমভাবে ব্যাংক ট্যাঙ্কের মালিক হবে রাজনীতি করে, নাকি উৎপাদন করবে এবং রাজনীতি করবে না, উৎপাদন করবে, ইকোনমিক ডেভেলপমেন্ট করবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করবে, তারা এমপ্লয়মেন্ট দেবে, ইকোনমিকে এগিয়ে নিয়ে যাবে, কোনটা হবে? এটা আগামী সরকারকে কিন্তু জনগণের কাছে স্পষ্ট করতে হবে এবং নতুন একটা চিন্তা দরকার। কারণ আমরা এখন মনে করেন যে বর্তমান সরকার মনে করছে যারাই বড় লোক ছিল সবগুলা দোষর। তো এই দোষরের থেকে মুক্তি হয়ে একটা স্বাধীন জাতীয়
একটা পুঁজিবাদী, আমি মনে করি যে একটা গোষ্ঠী দরকার যাদেরকে সরকার প্যাট্রোনাইজ করতে হবে। সবশেষ প্রশ্ন, আসলে এই একজন মুক্তিযোদ্ধা, একজন ব্যবসায়ী হিসেবে আগামী দেশে দিনের অর্থনীতিকে কিভাবে দেখতে চান? তরুণ প্রজন্মের জন্য কোনো সাজেশন আছে কিনা? অবশ্যই আমি মনে করি তরুণরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। আপনি কোনোভাবে তাদেরকে অবজ্ঞা করে এগোতে পারবেন না। সবচেয়ে বেশি বিনিয়োগটা দরকার সেখানে, সবচেয়ে বেশি নজরটা দেওয়া সেখানে দরকার। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, সেদিন একটা তরুণ আপনার ইলেকট্রিক ট্রেনের ছাদে উঠে গেছে। আপনি যাকে অবহেলা করে কিশোর গ্যাং হিসাবে কিংবা রাস্তায় রেখে দিলেন, সে কিন্তু আপনার এন্টায়ার সিস্টেমকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট ছিল। সে যদি ইলেকট্রিফাইড হয়ে যেত, এন্টায়ার ট্রেনের সব যাত্রী কিন্তু পুড়ে মারা যেত, ভয়ঙ্কর হতে পারত। কারণ কি, ও তো মাদক আসক্ত কিংবা সে অসুস্থ। অতএব কাউকে অবহেলা করে কিন্তু আপনি আগাতে পারবেন না। এই তরুণের জন্য সবচেয়ে বেশি, শিশুদের জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে বাংলাদেশকে, আমি মনে করি। এবং বিগত সময়ে, বিগত 24 সালে তরুণরাই কিন্তু আপনাকে প্রাণ দিয়ে নতুন করে দুনিয়া জোড়া বাংলাদেশের পরিচয় করে দিল। যারা ইকোনমিস্ট বলেছে বাংলাদেশ বিগিনস অ্যাগেন, বাংলাদেশের নব উত্থান কিংবা নবযাত্রার বার্তা দিল। সারা পৃথিবীর স্বীকৃতি দিল যে বাংলাদেশের মানুষ বিপ্লবী মানুষ, তারা পরিবর্তন চায়। তাই আমি মনে করি এই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিকে বহুদূর যেতে হবে। আগামী দিনে যদি রাজনীতি এটা বুঝতে না পারে, তাহলে যে পলাতক যে হয়েছে না, আরও পলাতকের ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষ কিন্তু সরকার পতন কীভাবে করতে হয় শিখে গেছে। জি, আমরা মনে করি রাজনীতিবিদরা বিষয়টা বুঝবে এবং আগামী দিনের বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে। বিশেষ করে আপনারা যেই প্রতিজ্ঞা নিয়ে দেশটাকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ করেছেন এবং সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা এখনো আমাদের বাস্তবায়ন হয়নি, আমরাও চাই সেটা বাস্তবায়ন হোক, একটা সুন্দর দেশ আমরা পাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ। সদা দর্শক মণ্ডলীকে অনেক শুভেচ্ছা, আদাব, সালাম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন একজন মুক্তিযোদ্ধা ব্যবসায়ী। তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে দেশের অর্থনীতিকে বিশ্লেষণ করছিলেন। আমরা তার সাথে থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন।